কোনো সমস্যা? আপনি কাঁদছেন কেন? পাশ থেকে কারো কণ্ঠস্বর শুনতে পায় অয়নন্দিতা। চোখের পানি মুছতে মুছতে অয়নন্দিতা ফারহানের দিকে তাকায়। ফারহানকে দেখেই সে দাঁড়িয়ে যায়। না, কোনো সমস্যা না। আপনি শুধু শুধুই কাঁদছিলেন? কাঁদিনি তো। জলজান্ত মিথ্যা বলেন। আপনার চোখে এখনো পানি, আর বলছেন আপনি কাঁদছেন না। আচ্ছা, অনেক সময় পার হয়ে গেছে, আমার যাওয়া উচিত। আমিও হোটেলে ফিরবো, চলুন যাওয়া যাক। আচ্ছা। দ্রুত পায়ে হাঁটা শুরু করে অয়নন্দিতা। তার মূল উদ্দেশ্য ছিল ফারহান যাতে তাকে কোনো প্রশ্ন করার সুযোগ না পায়। হাঁটতে হাঁটতে ফারহান বলল, মিস অয়নদিতা, ধীরে হাঁটুন, ভয় নেই। আমি আপনাকে এক্সট্রা কোনো প্রশ্ন করব না। আসলে তা না, দেরি হয়ে গেছে তো, যেন তাড়াতাড়ি পৌঁছাতে পারি সেজন্যই হাঁটছি। এখান থেকে হোটেল খুব বেশি দূরে নয়, অথচ আপনি হাঁটছেন যেন মনে হচ্ছে হোটেল বহু দূরে। আচ্ছা যাই হোক, ধীর গতিতে হাঁটুন, সমস্যা নেই। অয়নন্দিতা বেশ লজ্জাজনক পরিস্থিতিতে পড়ে গেছে। সে যে মূলত এই কারণেই দ্রুত পায়ে হাঁটছিল তা ফারহান বুঝে গেছে। আর সে বুঝে যাওয়াতেই অয়নন্দিতার লজ্জা, তাই নিঃশব্দে হাঁটাই শ্রেয় মনে করে অয়নন্দিতা। লবি পর্যন্ত পৌঁছে অয়নন্দিতা ফারহানকে বলে, আমি আগে যাই, আপনি কিছুক্ষণ পর আসুন। একসাথে গেলে সমস্যা কোথায়? সমস্যা আছে। কোথায় সমস্যা? আমরা একসঙ্গে ভিতরে গেলে অনেকেই ব্যাপারটাকে দৃষ্টিকটু ভেবে বসবে। একসঙ্গে ভেতরে ঢোকাটা দৃষ্টিকটু? অয়নন্দিতা বাড়তি আর কিছু না বলেই আপনি প্লিজ পরে আসুন বলেই ভিতরে প্রবেশ করে। ফারহান সেখানেই দাঁড়িয়ে কিছু কথা ভাবতে শুরু করে। একসঙ্গে ভেতরে ঢোকার ব্যাপারটা কি করে দৃষ্টিকটু হতে পারে? মেয়েটা তখন ওইভাবে কেঁদেও কেন বলল সে কাঁদছিল না? দ্বিতীয়বার তাকে কোনো প্রশ্নেই জবাব না দিতে হয় সেজন্য এত দ্রুত হেঁটেই বা কেন গেল? আর সব থেকে বড় ব্যাপার, সব কিছু অনায়াসে লুকিয়েই বা গেল কেন? অদ্ভুত আচরণের মেয়ে তো সে। আবার ভাবে তার বন্দনার মতো কেউ হতে পারে না, কখনো হবেও না। রাত প্রায় 1:30। সাগরের গর্জন শোনা যাচ্ছে। মনে হচ্ছিল ঢেউগুলো একটা আরেকটার উপর আছড়ে পড়ছে। নিস্তব্ধ রাতে সাগরের গর্জন খুব স্পষ্টভাবেই কানে লাগে। অয়নন্দিতার ধারণা এটা ঢেউগুলো একে অপরের সঙ্গে মিলিত হতেই পছন্দ করে বেশি, তাই তো তাদের মিলনে এত গর্জন। শুয়ে থাকতে ভালো লাগছে না অয়নন্দিতার। সমুদ্রের গর্জন তো কানে শোনা যাচ্ছে, তাদের মিলন যে দেখতে ইচ্ছে করছে অয়নন্দিতার। স্বামী ঘুমে মাতাল হয়ে আছে। স্বামীর ঘুম এত গভীর যে তার পাশে কাউকে খুন করে ফেললেও সে টের পাবে না। তার নিজের বেলাতেও একই উদাহরণ গ্রহণযোগ্য। তাকে কেউ ঘুমের মধ্যে খুন করে ফেললেও তার হুঁশ ফিরবে না। তাই এই মুহূর্তে স্বামীকে জাগানোও যাবে না। সব দিক চিন্তা করে অয়নন্দিতা নিজের রুম থেকে বের হয় ঢেউয়ের মিলন দেখবে বলে। ওড়না দিয়ে বুক ঢেকে ব্যালকনিতে এসে দাঁড়ায় অয়নন্দিতা। হোটেলের অবস্থান একদম সরাসরি বলেই সাগর এবং তার আশেপাশের জায়গা অনায়াসেই পর্যবেক্ষণ করা যায়। অয়নন্দিতা ব্যালকনিতেই দাঁড়িয়ে সাগরের বুকে আছড়ে পড়া ঢেউগুলোকে দেখছে। তাকিয়ে থাকার মধ্যেও একটা শান্তি কাজ করছে। মনে জমে থাকা সমস্ত দুঃখ, সমস্ত বেদনা সব এক দৌড়ে পালিয়ে যায় ওই ঝাউবনে। হঠাৎ সিগারেটের কড়া স্মেল নাকে আসে অয়নন্দিতার। এত রাতে সিগারেট খাচ্ছে কে? আশেপাশে তাকায় অয়নন্দিতা। কিছুটা দূরে ফারহানকে দেখতে পায় অয়নন্দিতা। ফারহান সিগারেট টানছে, নজর ফোনের দিকে। বোঝা যাচ্ছে কিছু দেখছে আর সিগারেট টানছে সে, কিন্তু এমন কি দেখছে সে ফোনে? অয়নন্দিতা সন্দেহজনক চোখে তাকিয়ে আছে তার দিকে। অয়নন্দিতা তাকিয়ে থাকার মাঝেই ফারহানের নজর যায় অয়নন্দিতার দিকে। চোখাচোখের এক পর্যায়ে অয়নন্দিতা চোখ নামিয়ে নেয়, কিন্তু চোখ নামিয়েও শেষ রক্ষা হয়নি। সে যে ফারহানকে পর্যবেক্ষণ করছিল তা ফারহান বুঝে গেছে। হালকা হেসে হাতে থাকা সিগারেট শেষ টান দিয়ে অয়নন্দিতার দিকে পা বাড়ায় ফারহান। ফারহানের এগিয়ে আসা দেখে অয়নন্দিতার পাজোড়া কেঁপে ওঠে। ভাবছে উনি এদিকে আসছেন কেন? উফ, তাকানোর কি প্রয়োজন ছিল ওনার দিকে? নিশ্চয়ই বুঝে গেছে আমি তাকে দেখছিলাম, তা আবার সন্দেহজনক চোখে, তাই হয়তো এগিয়ে আসছে। এখন যদি এসে প্রশ্ন করে আমি তার দিকে এইভাবে তাকিয়েছিলাম কেন, তবে কি জবাব দেবো আমি? সেই ভাবনার মাঝেই ফারহান তার সামনে এসে দাঁড়ায়। অয়নন্দিতার ভাবনা বাস্তবে রূপ নেয়। ফারহান প্রশ্ন করে থাকে, এত রাতে না ঘুমিয়ে এখানে কি করছেন আপনি? অয়নন্দিতা হাফ ছেড়ে বাঁচে। প্রশ্ন তাকে করা হয়েছে, তবে অন্যটা, এটাতেই শান্তি। প্রশ্নের জবাবে যদি নীরবতা পালন করা নামক কোনো খেলা থাকতো, তবে অয়নন্দিতা নিজের জন্য অনেক সাফল্য বয়ে আনতে পারত। কোনো মানুষ এতটা চুপচাপ থাকে? ফারহান ভাবে বন্দনা অনেক কথা বলতো। এমনও সময় গেছে বন্দনা সারা রাত বকবক করে গেছে আর ফারহান নাক ডেকে ঘুমিয়েছে। এ অয়নন্দিতাকে আবারও প্রশ্ন করে ফারহান, আচ্ছা, কেউ কিছু জিজ্ঞেস করলে তার প্রশ্নের উত্তর দিতে হয়, এটা জানেন? কেন জানবো না? আমার তো মনে হয় জানেন না। প্রশ্ন করলে চুপচাপ থাকেন, আবার প্রশ্ন করে উত্তর দিতে হবে সেই ভয়ে পালিয়ে যান, এটা কেমন? আপনি যা ভাবছেন তা নয় কিন্তু।
আমি তেমন ভাবি না। আমার যা ভাবি তা কিন্তু সত্যি হয়ে যায়। যাই হোক, আমায় ওই সন্দেহভাজন দৃষ্টিতে দেখছিলেন কেন? ফারহান ভাবাভাবি পর্যন্ত ঠিক ছিল, কিন্তু সন্দেহজনক দৃষ্টির কথা বলেই ঝামেলায় ফেলে দেওয়া হলো অয়নন্দিতাকে। এখন আর নীরব থাকা চলবে না। নীরব থাকার জন্য শুরুতেই জ্ঞান দিলেন। অয়নন্দিতা বলে, সন্দেহভাজন দৃষ্টিতে দেখিনি, চোখ পড়ে গেছিল শুধু। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, আপনার তাকানোর স্টাইলটাই অন্যরকম ছিল। আপনি সিগারেট টানছেন আর ফোনে কি যেন দেখছিলেন, তাই ভাবলাম এত রাতে সিগারেট কেন টানছেন আর ফোনেই বা কি দেখছে এত মনোযোগ দিয়ে, সেটাই ভাবছিলাম আর কি। ম্যানেজমেন্টে না পড়ে গোয়েন্দা বিভাগে পড়াশোনা করলে ভালো হতো। মানে? কিছু না। তা আপনার হাতের ব্যথার কি অবস্থা? কেমন বোধ করছেন এখন? মোটামুটি ভালো। গুড। মেডিসিন খাচ্ছেন তো ঠিক মতো? জি। আপনার বান্ধবীর নাম শাম্মী, রাইট? জি। মেয়েটা ভালো, আপনাকে খাইয়ে দিল দেখলাম, মেডিসিনও খুলে দিল। শাম্মী আর আমি মাধ্যমিক থেকেই একসাথে। তাহলে তো বেশ গভীর বন্ধুত্ব। জি। এবার ঝটপট একটা প্রশ্নের উত্তর দিন তো, এত রাতে না ঘুমিয়ে বেলকনিতে কি করছেন? রুমে যখন শুয়েছিলাম তখন সমুদ্রের গর্জন কানে লাগছিল, কান পেতে শুনছিলাম, ভীষণ ভালো লাগছিল। তাই ভাবলাম শুধু কানে না শুনে দু চোখ দিয়ে দেখেও আসা যাক, তাই ঢেউ দেখতে বের হলাম। এর আগে কখনো আসেননি এখানে? না, আপনি এসেছিলেন? হ্যাঁ, তখন বন্দনা ছিল সাথে। এখন আর আসা হয় না, কারণ বন্দনা নেই। ফারহানের মুখে বন্দনা নামটা শুনে অয়নন্দিতা তার ভ্রুজোড়া কুচকে ফারহানের দিকে তাকায়। প্রশ্ন করে, বন্দনাকে? বন্দনা হলো বলতে গিয়েও চুপ হয়ে যায় ফারহান। ভাবে এত কথা জিজ্ঞেস করার উনি কে, আর সেই বা কেন প্রশ্নের উত্তর দিতে যাবে? অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ুন, এই বলে ফারহান উল্টো পথে পা বাড়ায়। অয়নন্দিতা বিস্ময় নিয়ে দাঁড়িয়ে থাকে আর একা একাই বলে, মাথায় সমস্যা আছে মনে হয়, পাগল কোথাকার। ফারহান কিছুটা সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। অয়নন্দিতার বুক মোচড় দিয়ে ওঠে। ইয়া মাবুদ, শুনে ফেললো নাকি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অয়নদিতা, এই লোক পেছনে ফেরার আগেই রুমে ঢোক। অয়নন্দিতা আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ায়নি, এক দৌড়ে উড়ে গিয়ে রুমের ভেতরে ঢুকে যায়। দরজা লাগিয়ে মনে মনে বলে, বড় বাচ্চা বাইসা গেছি, উফ। 2 দিন পর ট্যুর শেষ করে সবাই ফেরার পথে। অয়নন্দিতা বাসে বসেছে শাম্মীর সঙ্গে। এই 2 দিন তার জীবনে বেশ সুন্দর ছিল। না দেখা কিছু জিনিস দেখা হয়েছে, কিছু অভিজ্ঞতা হয়েছে, সবার সঙ্গে কথা হয়েছে। সবাই একসঙ্গে প্রতিটা মুহূর্ত এনজয় করেছে। অয়নন্দিতা জীবন থেকে আনন্দ প্রায় হারিয়ে গিয়েছিল। প্রথমে বাবা মারা গেল, বাবার শোকে 40 দিনের মাথায় মাও চলে গেল। গত 2টা বছর ধরে ওই এক মামা আর মামির কাছেই থাকে অয়নন্দিতা। বড় ভাইয়ের মতো স্নেহ করে তার হাসান ভাইয়া, আর সে বড় বোনের মতো ভালোবাসে ছোট ছোট 2টো মামাতো বোনকে। সব মিলিয়ে মা মামির কাছে খারাপ নেই অয়নন্দিতা, কিন্তু মা বাবার অভাব কি কখনো পূরণ হবে তার? কিভাবে যেন 2টা বছর পার হয়ে গেল। 2 বছরে 4টা ঈদও পার হয়ে গেল। যে অনন্দিতার ঘুম ভাঙতো মায়ের ভালোবাসাটাকে, সেই অনন্দিতার ঘুম ভাঙে এখন আজানের শব্দে। ঘুম থেকে উঠেই নামাজ পড়ে মামির সঙ্গে রান্নাঘরে ঢুকে সে। যদিও মামি কখনোই বলেননি তাকে যে অয়নন্দিতা এটা কর কিংবা ওটা কর। অয়নি মনে করে জগতে হয়তো তার মামিটাই একমাত্র ভালো মামি, যিনি মনে করেন তার 3 সন্তান না, তার 4 সন্তান। ফিরে গিয়ে মামিকে সব বলবে অয়নন্দিতা। এখানে কোথায় কি দেখেছে সব বলবে, মামিও খুশি হবে। নিজে হাতে খিচিয়ে সবার জন্যে টুকটাক জিনিসপত্র কিনেছে, বাসায় গিয়ে সবাইকে দিতে হবে। সবকিছু প্ল্যান করে রেখেছে অয়নন্দিতা। 2 স্টুডেন্টের জন্য আচার নিয়েছে, ফিরে গিয়ে যখন টিউশনিতে যাবে তখন তাদের আচার দিবে। এইসব ভাবতে ভাবতে অয়নন্দিতা কখন যে শাম্মীর কাঁধে ঘুমিয়ে যায় তা সে নিজেও টের পায় না। ফারহান অন্য গাড়িতে শরীফের সঙ্গে আসছে। এই 2টো দিন তার কাছে ভীষণ যন্ত্রণাদায়ক ছিল। এসেছিল ভালো লাগবে ভেবে, কিন্তু এসে যন্ত্রণা ভোগ করতে হলো। এই 2টো দিনে সে পদে পদে বন্দনাকে মিস করেছে। সে যদি জানতো এখানে আসলে তাকে বন্দনার স্মৃতি তাড়া করে বেড়াবে, তবে সে কখনো এখানে আসতো না। বাইরের দিকে তাকে একটা দীর্ঘশ্বাস গোপন করে এসব ভাবছিল ফারহান। ঢাকা ফিরে কাজে মন দেবে সে, প্রয়োজন হলে দেশের বাইরে যাবে কাজের জন্য, তবুও কাজে লেগে থাকবে। তাহলে অন্তত বন্দনা আর তার স্মৃতি উভয় থেকেই রেহাই পাবে সে, নইলে সে দম বন্ধ হয়ে মারা যাবে। বাসায় ফিরে মামির সঙ্গে গল্প জুড়ে দেয় অয়নন্দিতা। যাওয়ার দিন থেকে শুরু করে আসার দিন পর্যন্ত সব গল্প করে সে। মামিও আনন্দ নিয়ে তার সব কথা শুনে। অয়নন্দিতার চোখ জোড়া দেখলে যে কারো মায়া লাগবে। আয়েশা বেগম চাইলেও মেয়েটার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারেন না, তার বিবেক তাকে বাধা দেয়। নইলে আয়েশা বেগমকে তার বাপের বাড়ি থেকে অনেকে নানান কথা বোঝানো হয়েছিল, তিনি কারো কথা শুনেননি।
তিনি জানেন এবং দেখছেন অয়নন্দিতা দ্বারা তার সংসারে কখনো ক্ষতি হয়নি। তাহলে যার দ্বারা কোনো ক্ষতির সম্ভাবনা নেই সেখানে তার সঙ্গে খারাপ আচরণ কেন করবেন তিনি? মেয়েটা এতিম বলেই তার মামা তাকে এখানে নিয়ে এসেছেন। মেয়েটাও নিজের মায়ের সুখ বলতে মামির কাছে এসেছে। সব দিক চিন্তা করেই এই 2 বছরে কখনো তিনি অয়নন্দিতার সঙ্গে উচ্চস্বরে কথা বলেননি। গল্প করার ফাঁকে অয়নন্দিতা খেয়াল করে তার মামি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মায়া মাখানো হালকা হেসে অয়নন্দিতা প্রশ্ন করে, মামি এভাবে তাকিয়ে আছো যে? অয়নন্দিতার কথায় চোখের পলক ফেলেন আয়েশা বেগম। তোকে দেখছিলাম। আমার দেখার কি আছে? 2 দিন পর দেখছি তো, মনে হচ্ছে অনেক দিন পর দেখলাম। কি যে বলো তুমি মামি। মামি জানো, ওইখানে রাতের বেলায় ঘুমোতে পারতাম না। কেন রে? সমুদ্রের গর্জনের শব্দ। তাই বুঝি? হ্যাঁ জানো মামি, সমুদ্র দেখতে খুব সুন্দর, আর ঢেউগুলো ঢেউগুলো আরো সুন্দর মামি। তাই? হ্যাঁ মামি। মেডিসিনগুলো ঠিকঠাক মতো খেয়েছিলি? হ্যাঁ, সাম্মি ছিল না সাথে, সে থাকলে আমার সব কিছুই সে দেখে রাখে। আয়েশা বেগমের মনটা খচখচ করছে। অয়নন্দিতার অগোচরে তারা সবাই একটা সিদ্ধান্ত নিয়েছে। কে জানে অয়নন্দিতা শোনার পর কি বলবে। অয়নন্দিতাকে জানানোর দায়িত্ব খায়রুল সাহেব আয়েশা বেগমকে দিয়েছেন। আমতা আমতা করে আয়েশা বেগম অয়নন্দিতার মাথায় হাত রেখে বললেন, অয়নি, একটা কথা বলি তোকে। হ্যাঁ বলো। রাগ করতে পারবি না কিন্তু। তোমার কোনো কথা কখনো রাগ করেছি আমি? না, তা তো করিস না, তবে এবার করলেও করতে পারিস। কি হয়েছে গো মামি, সিরিয়াস কিছু? আয়েশা বেগম বার কয়েক ঢোক গিয়ে সাহস সঞ্চয় করে বললেন, অয়নি, তোর জন্য একটা প্রস্তাব এসেছে। তোর মামার শরীরটা তো দেখেছিস সীমা, ততটা ভালো না। তাদের সঙ্গে আমার কথা হয়েছে, তারা শুধু একটা ভালো মেয়ে চায়। তোর হাসান ভাইও খোঁজ খবর নিয়েছে, ভালো পয়সাওয়ালা। মারে, তুই আমাদের দায়িত্ব। তোর চাচা কিংবা ফুপুরাও তোকে দেখতে পারে না, আমরা কদিনই বা বাঁচবো। আর হাসানের বউকে তো চিনিসই, ওই শয়তান আজকেও দেখতে পারে না, আমরা মরার পর তো আরও দেখতে পারবে না তোকে। তাই ভাবছিলাম, আমরা থাকতে থাকতে তোর একটা ব্যবস্থা করে দিতে পারলে আমরা মরেও শান্তি পাবো রে মা। বিয়ের কথা শুনে মনটাই খারাপ হয়ে গেল অয়নন্দিতার। তার স্বপ্ন সে পড়াশোনা করবে, বড় চাকরি করবে। কিন্তু আয়েশা বেগম আরও বললেন, তোর যদি ছেলে পছন্দ না হয় আমরা এখানে এগোবো না মা, সবটাই তোর উপর নির্ভর করবে। অয়নন্দিতা এবারও চুপ, মাথা নিচু করে বসে আছে মামির সামনে। আয়েশা বেগম অয়নন্দিতার মাথায় হাত বোলাতে লাগলেন আর সাথে বললেন, ভাবিস না তুই এতিম বলে আমরা তোকে রাখতে পারছি না। এমন হলে এই 2 বছরও রাখতাম না। মামি কেমন এটা তো তুই ভালো করেই জানিস, তাই বলছি অমত করিস না মা। মামির বলা কথাগুলো নিয়ে ভাবলো অয়নন্দিতা। ঠিকই তো, আজ যদি মা মামি না থাকতো তাহলে তার কি হতো, কোথায় যেত সে? মা মামি যা করবে নিশ্চয়ই তার ভালোর জন্যই করবে। আর তাছাড়া আজীবন তো এখানে থাকা যাবে না, একদিন একদিন বিয়ে তো তাকে করতেই হবে। এসব ভেবেই হ্যাঁ বলে দেয় অয়নন্দিতা। একদিন পর সন্ধ্যায় সব আয়োজন করা হয়। অয়নন্দিতাকে আজ দেখতে আসবে। ভাগ্যিস হাসানের বউটা তার বাপের বাড়ি গেছে। অবশ্য আয়েশা বেগম সেই অনুযায়ী তাদেরকে আসতে বললেন। তার ভাষ্যমতে হাসানের বউটা হাড়ে হারামজাদা, এত শয়তানি তার মনের মধ্যে। যদি এখানে উপস্থিত থাকতো তাহলে একটা না একটা আবল তাবল বলতোই। আয়েশা বেগম হাসানকেও না করে দিয়েছে যেন সে বউ নিয়ে না আসে। অয়নন্দিতাকে পরিপাটি হয়ে থাকতে বলা হয়েছে। অয়নন্দিতাও মামির কথা অনুযায়ী নিজেকে পরিপাটি করে রেখেছে। স্বামীকে জানানো হলো না, সে চেয়েছিল জানাতে, কিন্তু মামি বারণ করেন। তিনি বলেন, আগে সব ঠিক হোক এরপর জানাবি, আগে জানালে বদনজর পড়ে, পরে শুভ কাজ হয় না। 7-5 বুঝিয়ে তাকে চুপ করিয়ে দেন আয়েশা বেগম। 7:30 নাগাদ 3 থেকে 4 জন মানুষ খায়রুল সাহেবের বাসায় উপস্থিত হন। নতুন মেহমানদের নিজেদের সাধ্য অনুযায়ী আপ্যায়ন করেন খায়রুল সাহেব এবং আয়েশা বেগম। কথাবার্তার এক পর্যায়ে রমজান শেখ বলেন, মেয়েকে তাহলে নিয়ে আসুন, আমরা একটু দেখি। তার কথায় সুর মিলিয়ে রওশন বেগমও বললেন, হ্যাঁ, এবার মেয়েকে নিয়ে আসুন। মেয়ে দেখার পর্ব চুকিয়ে তারা চলে যান। যাওয়ার আগে জানিয়ে দিয়ে যান যে মেয়ে ভীষণ পছন্দ হয়েছে তাদের। এবার যেন এই পক্ষ থেকে ছেলেকে দেখতে যাওয়া হয়। খায়রুল সাহেব স্বস্তির নিঃশ্বাস ফেলেন। তিনি এবং তার অন্য 2 ভাই যাবেন ছেলেকে দেখে আসবেন, এরপর সেখানেই দিনক্ষণ পাকা করে আসবেন। এদিকে ফারহানের কানে খবর যাওয়া মাত্রই সে রেগে মেগে অস্থির হয়ে গেছে। সে চায়নি তার বিয়ে হোক, সে চায়নি বন্দনার জায়গায় অন্য কেউ নিক। তাকে না জানিয়ে কেন মেয়ে দেখা হয়েছে, আবার মেয়ের পরিবারকেও দাওয়াত করা হয়েছে। কেন এত কিছু করেছে তারা? জিদের বশে কিছু জিনিসপত্র ভেঙে ফেলে ফারহান। রওশন বেগমও এক পর্যায়ে রাগান্বিত হয়ে যান। তিনি বলেন, এই ফারহানের বাবা, ওনাদের ফোন করো, এক্ষুনি ফোন করো, বলে দাও ওনাদের আসতে হবে না। ছেলে চাই আমরা মরে যাই, আমরা দুজন মরে গেলে তাহলেই ছেলের শান্তি হবে। স্ত্রীর কথা শুনে রমজান শেখ রেগে যান। রেগে গিয়ে বলেন, আগেই বলেছিলাম ছেলেকে জিজ্ঞাসা করে যাও।
ছেলে এখন আমাদের চাইতে বড় হয়ে গেছে, আমাদের পাত্তা দেওয়ার মতো সময় আছে নাকি ছেলের? এখন আমাদের মান সম্মান চলে যাক, বাহিরের মানুষগুলোর কথা শুনুক এই রমজান শেখ। ছেলের কি তাতে? বহুত সময় তো দিয়েছিলাম ছেলেকে, কোনো কি লাভ হয়েছে? ছেলে তো তার কথাতেই আটকে আছে, আমাদের কোনো মূল্য আছে ওর কাছে? আজ বাবা এবং মা দুজনকে একত্রে রেগে যেতে দেখে নিজের রাগটা বশে আনে ফারহান। একপাশে ফারাস আর সাজি চুপচাপ দাঁড়িয়ে আছে। এবার ফারহান বলে, আমি একবারই বলেছিলাম যে আমি বিয়ে করব না। রমজান শেখ বলেন, হ্যাঁ, তা করবা কেন? অনেক বেশি সুখ দিয়ে ফেলেছো না নিজের বাবা মাকে? এত সুখ কি আমাদের কপালে সয় নাকি? তাই তো সুখে থাকতে ভূতে কিলায় আমাদের দুজনকে। আর তোমাকে বলে দিচ্ছি রওশান, ফের যদি ছেলের বিয়ে নিয়ে তুমি আমাকে বিরক্ত করেছো, তো তোমার একদিন কি আমার একদিন, কথাটা মনে রাখবে। রমজান শেখ নিজের ঘরে চলে যান। রওশন বেগমও চোখের পানি মুছতে মুছতে উপরে চলে যান। সাজি আর ফারাস একে অপরের দিকে তাকায়। সাজি বলে ওঠে, মায়েরও আর তোহার সয় না। ওইখানেই ওনাদের বল এসেছে যে মেয়ে পছন্দ হয়েছে, এবার আপনারা আসেন। একবারও ভাবলো না যে বাসায় এসে ছেলেকে বোঝাতে হবে? এখন যদি না করে দেয়, বেচারাদের মনটা নষ্ট হয়ে যাবে না? এমনিতে মধ্যবিত্ত পরিবারের মানুষ তারা। হ্যাঁ, দেখে মনে হচ্ছে একেবারে নিরীহ মানুষ। সেটাই তো বলছি ছোট ভাইয়া, একবার আসতে বলে আবার না করে দিলে কতটা কষ্ট পাবে। মেয়েটাও কষ্ট পাবে, মেয়েটাকে দেখে খুব মায়াবী। বাদ দে, আমাদের কি আর, বাবা মাকে ছোট হতে হবে সবার কাছে। এই বয়সে এ কথা শুনতে হবে, তাও ভাইয়ার জন্য। চল উপরে চল। এবার ফারাসও বলে। কথাগুলো বলে সাজি আর ফারাস নিজেদের মতো চলে যায়। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে তারা দুজন একে অপরের দিকে তাকিয়ে হাসে। মূলত তাদের উদ্দেশ্য ছিল কথাগুলো ফারহানের কানে দেওয়া, আর তারা সেটা পেরেছে। ফারহান সেখানেই দাঁড়িয়ে আছে। ফারাস আর সাজির কথাগুলো নিয়ে ভাবছে সে না করে দিলে কি সত্যিই তারা কষ্ট পাবে? আর ওই মেয়েটা, সেও কি কষ্ট পাবে? পরের দিন বিকালবেলা ফারাস আর সাজি দুজন ছাদে বসে চা খাচ্ছে। ভাই বোন হলেও তারা বন্ধুর মতো মিশে। প্রতিদিন না হলেও 2 দিন পর পর তারা দুই ভাই বোন ছাদে চায়ের কাপ নিয়ে বসে পড়ে। আজও বসে বসে গল্প করছে দুজন। ফারহান হুট করেই ছাদে আসে। ফারাস আর সাজির নজর ভাইয়ের দিকে যেতেই সাজি বলে ওঠে, ভাইয়া আসো চা খাবে। ফারহান তখন তাদের সামনে এসে দাঁড়ায়। তার চোখ মুখের অবস্থা দেখে ফারাস বলে, কিছু বলবা? ভাইয়ের প্রশ্নের উত্তর দিতে মুখ খুলে ফারহান, বাবার মাকে বলে দিস তারা যেন ওনাদের বারণ না করে। আসতে যখন বলেছে আসুক। ফারাস আর সাজি আবারও একের অপরের দিকে তাকায়। মুচকি হেসে বলে, তার মানে তুমি রাজি? এখানে রাজির কথা কেন আসে? ওনাদের আসতে বলা হয়েছে, ওনারা আসবে। ওনারা তো এমনি এমনি আসবে না, তোমাকে দেখতে আসবে, তোমার সঙ্গে কথা বলতে আসবে। আসুক তবে। যাকে আমরা দেখতে গিয়েছিলাম সে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। একবার ছবি দেখবে নাকি? এত কথা বলিস কেন? যা বললাম সেটা গিয়ে বাবাকে বলে দে। ফারহান সেখান থেকে বের হয়ে গেলে ফারাস আর সাজি শব্দ করে হেসে দেয়। তাদের উদ্দেশ্য সফল হয়েছে। এখন ভালোই ভালো বিয়েটা হলে ভালো হয়। মুরুবি টাইপ কিছু মানুষের মাঝে বসে থাকতে অদ্ভুত লাগছে ফারহানের। এমন পরিস্থিতিতে কখনো পড়েনি সে। বন্দনাকে নিয়ে নিজে নিজেই সব করেছিল বলেই হয়তো এসব অদ্ভুত আর নতুন লাগছে তার কাছে। খায়রুল সাহেব ফারহানকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। যিনি প্রস্তাব দিয়েছিলেন তিনি বলেছিলেন ছেলের বয়স নাকি কিছুটা বেশি, কিন্তু তার চোখে তেমন কিছুই ধরা পড়ছে না। তবে ভাগ্নি অয়নন্দিতার চেয়ে বয়সে বড় তা বোঝা যায়, সেটা সমস্যা না। পুরুষের বয়স থাকা ভালো। তিনি ফারহানের সঙ্গে কথা বলছেন। ফারহানও বেশ ঠিকঠাকভাবেই কথা বলছে। মনে থাকা রাগ অভিমান একপাশে রেখেই কথা বলছে, কারণ তার কাছে খায়রুল সাহেব লোকটাকে ভালো লেগেছে। দেখেই বোঝা যায় একটু বেশিই সহজ সরল। অন্যদিকে হাসান বেশ ফ্রি হয়েই কথা বলছে ফারহানের সঙ্গে। কথা বলার এক পর্যায়ে হাসান বলে, অয়নদিতা আমার ফুফাতো বোন হলেও আমাদের কাছে সে আমাদের ঘরের মেয়ে। কখনো ভেদাভেদ করিনি যে অয়নী আমার নিজের বোন নয়। অয়নন্দিতা নামটা শুনেই ফারহান চমকে যায়। ভাবছে এই কোন অয়নন্দিতা? সে যেই অয়নন্দিতাকে চেনে সে নয় তো? তার ভাবনার মাঝেই খায়রুল সাহেব বললেন, মা বাবা হারানো সন্তানের যে কত কষ্ট তা আমি আমার ভাগিনাকে দেখলে বুঝি। তাই তো তার জন্য আমি সবসময় ভালো চিন্তা করি, যাতে ভাগ্নি কখনো বলতে না পারে আমরা বাবা মা নেই বলে মামা আমার সঙ্গে এমন করছে। আমার এই ভাগ্নাটা ভীষণ চাপা স্বভাবের। বিশেষ করে ওর বাবা মা মারা যাওয়ার পর থেকে আরও চুপচাপ হয়ে গেছে। ওকে কেটে ফেলে দিলেও টু শব্দ বের করবে না মুখ থেকে। তার মন থেকে চাওয়া পাওয়া মনে হয়
চিরতরে হারিয়ে গেছে। নিজের জন্য না আছে কোনো চাহিদা, না আছে কোনো আবদার। আমার বোনটা চলে তো গেছে, যাওয়ার সময় মেয়ের সব হাসি আনন্দ নিয়ে গেছে। রমজান শেখ এবং রওশন বেগম আফসোস করছেন। ফারাস আর সাজিরও খারাপ লাগছে। এই জগতে অনেকেই আছে যাদের কষ্টের শেষ নেই, তার মধ্যে অয়নন্দিতা একজন। এটাই সবার মনে হচ্ছে। এদিকে ফারহানের মাথায় ঘুরছে ব্যাপারটা শরীফকে ফোন দিতে হবে। এক্সকিউজ মি, আমি কি 5 মিনিটের জন্য একটু উঠতে পারি? ফারহানের প্রশ্নে খায়রুল সাহেব এবং হাসান সহ সবাই মত দেন। সবার অনুমতি নিয়েই ফারহান সেখান থেকে উঠে যায়। একটু দূরে এসে শরীফকে ফোন দেয় ফারহান। কয়েকবার ফোন বাজার পর রিসিভ হয়। হ্যালো ফারহান, কি অবস্থা? অবস্থা পরে আগে একটা প্রশ্নের উত্তর দিত। কি প্রশ্ন? তোর স্টুডেন্টটা অয়নরিতা, ওর কি মা বাবা মৃত? হ্যাঁ, প্রথমে বাবা মারা গেছে, আর তার 40 দিনের মাথায় মা। অনেল বড় ধাক্কা খেয়েছিল মেয়েটা। সেই থেকে যে নিজেকে গুটিয়ে নিয়েছে, আর কখনো মেলে ধরতে দেখিনি। ফারহান আর কিছু বলেনি, ফোনের লাইনটা কেটে দেয়। বাম হাত দিয়ে নিজের মুখটা স্পর্শ করে সে, চোখ জোড়া মুছে নেয়। এরপর হালকা একটা নিঃশ্বাস ফেলে সবার সামনে গিয়ে দাঁড়ায়। মেহমান চলে গেছে। সামনের মাসে 10 তারিখ বিয়ের তারিখ ফাইনাল করে গেছেন তারা। সোফায় বসে ল্যাপটপে কাজ করছে ফারহান। ফারাস আর সাজিও পাশে বসে আছে। তারা অয়নন্দিতার কথা বলছে। সাজি বলে, ভাইয়া একবার আমাদের ভাবিকে দেখে নাও। ফারহান কাজ রেখে একবার সাজির দিকে তাকায়। ভাইয়ের তাকানো দেখে সাজি মাথা নিচু করে নেয়। দেখার কি আছে? ফারাস তখন বলে, শি ইজ সো বিউটিফুল, একবার দেখতে পারো, চোখ সরবে না। এতটাও সুন্দর না যতটা বলছিস। তুমি কি করে বুঝলে? ঠোঁটের ডান পাশের তিল, একজোড়া হরিণী চোখ ছাড়া তেমন কিছুই নেই। সাজি আর ফারাস হা করে তাকিয়ে থাকে ফারহানের দিকে। আর ফারহান সে নিজেই বোকা হয়ে গেছে কথাটা বলে। ফারাসের মুখ পুরো হা হয়ে যায়, কারণ ফারহান যা বলেছে তার সবটাই অয়নন্দিতার মধ্যে বিদ্যমান। তবে প্রশ্ন হচ্ছে অন্য জায়গায়। ফারহান কি করে জানলো এত কিছু? সাজি প্রশ্ন করে, তুমি জানো কিভাবে? ফারহান কিছু বলতে পারেনি। আমতা আমতা না করে কাজ আছে বলে সোজা উপরে চলে যায়। সাজি নিজে থেকেই বলে ওঠে, বুঝলা ছোট ভাইয়া, ডাল মে কুছ কালা হে জরুর। ফারাস টিপ্পনি কেটে বলে, नहीं मुझ लगता है डाल माई जारुल कुछ साइफ है मुझे भी लगता है। কলেজের গেট থেকে বের হতে একটা গাড়ি এসে অয়নন্দিতাকে ঘিরে ধরে। তার সাথে এর আগে কখনো এমন হয়নি। এইভাবে পথ আটকে ধরা, তাও আবার কলেজের সামনে। কারো চোখে পড়লে সমস্যা হতেই পারে। গাড়ির গ্লাস খুলে দিতেই অয়নন্দিতা ফারহানকে দেখতে পায়। ফারহান তখন ড্রাইভিং সিটে বসে আছে। অয়নন্দিতা ফারহানকে দেখে কিঞ্চিত অবাক হয়। মনে মনে বলতে থাকে, এ লোক এখানে কি করে? অয়নন্দিতার মনে থাকা প্রশ্নের উত্তর ফারহান অনায়াসেই দিয়ে দেয়। এখানে কাজে এসেছি, অকারণে আসিনি। গাড়িতে উঠুন। অয়নন্দিতা ফারহানের হাবভাব দেখে একটু ভয়ও পাচ্ছে। সে চাইলেই এখন কারোর সঙ্গে কোথাও যেতে পারবে না, কারণ তার বিয়ে ঠিক হয়ে গেছে। কিছুদিন পর সে অন্য কারো বউ হবে। এখন এভাবে কারোর সঙ্গে উঠা বসা করা উচিত না। অয়নন্দিতাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ফারহান আবারও বলে, এই যে দাঁড়িয়ে আছেন কেন? গাড়িতে বসুন। আমার একটু কাজ আছে, তাড়াতাড়ি বাসায় যেতে হবে। এই মুহূর্তে আমার সাথে কথা বলা থেকে সব থেকে জরুরি। গাড়িতে আসুন। দেখুন, আমার কথা বলার ইচ্ছে নেই, আমার তাড়া আছে। আপনি নিশ্চয়ই চাইবেন না যে আমি গাড়ি থেকে নেমে আপনাকে জোর করি। মানে কিছুই না, চুপচাপ গাড়িতে উঠে বসুন। গাড়ি থেকে নেমে যদি তার হাত ধরে টানে, তাহলে তো মান সম্মান নিয়ে টানাটানি হবে। এইসব ভেবে অয়নন্দিতা গাড়িতে বসে যায়। আর ফারহান ফুল স্পিডে গাড়ি স্টার্ট করে। মুখোমুখি বসে আছে ফারহান এবং অয়নন্দিতা। বেশ অস্বস্তি হচ্ছে অয়নন্দিতার। এভাবে কোনো পুরুষ মানুষের সঙ্গে আগে কখনো রেস্টুরেন্টে বসেনি সে। মূলত এটাই অস্বস্তির কারণ। ফারহান মেনু কার্ড দেখছে আর অয়নন্দিতা আর চোখে ফারহানকে দেখছে। ভাবছে এই লোকটার মতলবটা কি হতে পারে? এই লোক কেন তাকে এখানে নিয়ে এলো? লোকটাকে একটু সন্দেহ হয় তার। ফারহান মেনু কার্ড দেখে কনফিউজড। ঘড়িতে একবার নজর দিলেন, প্রায় 2টো বাজতে চলল। বলা যায় এখন লাঞ্চ আওয়ার। লাঞ্চ আওয়ারে কফি খেলে ব্যাপারটা জমবে না। লাঞ্চ করাই অতি উত্তম, কিন্তু কি খাবে, কি অর্ডার করবে সেটা নিয়ে কনফিউজ সে। নিজের জন্য হলে সে চাইনিজ অর্ডার করে দিত, কিন্তু সাথে আছে আরেকজন। একে তো অপরিচিত, যদিও পরিচিত কিছুটা, তার উপর সোনায় সোহাগা হবু বউ। তিনি কি খাবেন কে জানে। মেনু কার্ড অয়নন্দিতার দিকে এগিয়ে দিতে দিতে বলল, এই যে মিস অয়নন্দিতা, কি খাবে দেখুন, দেখে অর্ডার করুন। আমি বাসায় গিয়ে খাবো, আপনি আপনার মতো অর্ডার করুন। এই মুহূর্তে অয়নন্দিতাকে গবেট মনে হচ্ছে। যদিও কাউকে মুখের উপর গবেট বলা সাজে না, তাই চুপ হয়ে যায় ফারহান। নিজেকে যথেষ্ট সংযত রেখে বলল, এখন তো আর সকাল নেই, এখন লাঞ্চ আওয়ার। রেস্টুরেন্টে বসে আছি, লাঞ্চ না করলে, কফি খেলে লোকজন বলবে আমি গরিব, মেয়ে পটানোর জন্য রেস্টুরেন্টে ঢুকিয়েছি।
কোনো লোকজন বলবে না এইসব ফালতু কথা। বলবে বলবে, কত লোকজন আছে বলার। এদের খালি চোখে দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র লাগে এদের দেখতে। এইসব কি বলেন আপনি? চাইনিজ খান আপনি? জি। ওকে, তাহলে নো কথাবার্তা, চাইনিজ অর্ডার করে দিই। ফারহান খাবার অর্ডার দিয়ে অয়নন্দিতার দিকে তাকায়। মেয়েটা ভীষণ অস্বস্তির মধ্যে দিয়ে যাচ্ছে, তাকে দেখেই বোঝা যাচ্ছে নাকের নিচের দিকটা ঘেমে গেছে। অয়নন্দিতার ভয় দেখে ফারহানের বেশ ভালো লাগছে। গলায় সামান্য খাকারি দিয়ে ফারহান বলে ওঠে, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ভয় পাচ্ছেন। না তো, ভয় কেন পাবো? মনে হচ্ছে। ফারহানের এমন পেঁচানো কথা অয়নন্দিতা বুঝে আসছে না, সে বুঝতেও চায় না। বার কয়েক ঢোক গিলে ফারহানের দিকে তাকায় অয়নন্দিতা। ফারহান তখন জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। অয়নন্দিতা ভাবছে তাকে বলতে হবে যে তার বিয়ে ঠিক হয়েছে। হুট করেই সব ঠিক হয়েছে। ফারহান পানি খেতে খেতে অয়নন্দিতাকে প্রশ্ন করে, কিছু নিয়ে ভাবছেন নাকি? অয়নন্দিতা মুখ তুলে তাকায় ফারহানের দিকে। তেমন কিছুই ভাবছি না। মনে হচ্ছে ভাবছেন। আপনার কি সবই মনে হয়? সব মনে হয় না, কিছুটা মনে হয়। আপনাকে একটা কথা বলা হয়নি। বলে ফেলুন। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। তাই নাকি? এত দ্রুত? জি, ট্যুর থেকে যেদিন এলাম তার পরদিনই মেহমান এসেছিলেন। এরপর কথা বলে ডেট ফিক্সড হলো। দাওয়াত দেওয়ার ভয় এড়িয়ে যাচ্ছিলেন? আপনি তো দেখছি বেশ ক্ষিপ্টে। জি না, সেই সব কিছুই না। আপনার বর কি করেন? শুনেছি ব্যবসা করেন, পারিবারিক ব্যবসা। নাম কি? ছবি আছে? এটাই তো মুশকিল। অয়নন্দিতা তো নাম জিজ্ঞেস করেনি, আর ছবিও তো নেই। এমনিতে মামার কাছে শুনেছে ছেলে নাকি বেশ স্মার্ট, তার বয়স একটু বেশি। এই মুহূর্তে মাথায় যেটা আসছে সেটাই বলে দেয় অয়নন্দিতা। ছবি তো নেই, নামও জানি না, তবে মামা দেখেছেন। মামা বলেছেন যাকে দেখেছেন তিনি স্মার্ট আছেন, তবে বয়স একটু বেশি, অনেকটা আপনার মতো। অয়নন্দিতার কথা শুনে ফারহানের কাশি উঠে যায়। অয়নন্দিতা এটা কি বলল? বয়স বেশি, একটু বেশি, তাও তার মতো? তার মানে কি তার বয়স বেশি? এক্সকিউজ মি, আমাকে দেখলে বোঝা যায় যে আমার বয়স বেশি? একটু বেশি বলেছি। ওই একটুই কি বেশি নাকি? ভুলেও বরের সামনে বলতে যাবেন না যে তার বয়স বেশি, না তো কানের নিচ বরাবর পারবে। গায়ে হাত তুলবে? তুলতে কতক্ষণ? খাবার খেয়ে অয়নন্দিতাকে নিয়ে বের হয় ফারহান। পরবর্তী প্ল্যানিং অয়নন্দিতাকে নিয়ে শপিংয়ে যাবে, পছন্দ মতো কিছু কিনে দিবে। কিন্তু তার হলো না। অয়নন্দিতা এত জেদ ধরেছে সে বাসায় যাবে মানে যাবেই যাবে। অয়নন্দিতার জেদের কাছে হার মানতে হয় ফারহানকে। গাড়ি অয়নন্দিতার বাসার সামনে এসে দাঁড়াতেই ফারহান অয়নন্দিতাকে বলতে শুরু করে, অয়নন্দিতা, আপনাকে একটা কথা বলতে চাই আমি। জি বলেন। আমি বিবাহিত। সেদিন জিজ্ঞেস করেছিলেন না বন্দনাকে? বন্দনা আমার স্ত্রী, যদিও সে। হঠাৎ করেই ফোন আসে ফারহানের। ফোন রিসিভ করেই কথা বলে সে। মিনিট দুয়েক পর ফোন রেখে অয়নন্দিতার দিকে তাকায় সে। আজ আর পুরোটা বলতে পারলাম না, যদি কখনো সময় হয় বলবো, সবটা বলবো। তখন বলবেন না যেন যে আমি কথা লুকিয়েছি। আজ আসি। অয়নন্দিতা একটু চিন্তিত একটা কথা ভেবে। ফারহান বিবাহিত, এটা থেকে জানানোর কি আছে, আর এখানে বলা বলির কি আছে? অয়নন্দিতা গাড়ি থেকে নামতেই ফারহান আরও একবার ডাক দেয় অয়নন্দিতা বলে। অয়নন্দিতা পিছনে তাকায়। বাসায় গিয়ে মামাকে জিজ্ঞেস করবেন আপনার বরের নাম কি, এরপর আমায় জানাবেন। অয়নন্দিতার কথার অপেক্ষা না করেই ফারহান তার গাড়ি স্টার্ট দেয়। এদিকে অয়নন্দিতা কনফিউজড, ভাবছে এই লোকের কি মাথায় সমস্যা আছে নাকি? সব কিছুতে বাড়াবাড়ি। বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে অয়নন্দিতা। আজ মা বাবাকে ভীষণ মনে পড়ছে তার। আজ হয়তো বাবা মা বেঁচে থাকলে মা মামিকে তার বিয়ে নিয়ে ভাবতে হতো না। মনটা ভালো নেই। তার উপর আরও অবাক হয়েছে এটা শুনে যে তার বরের নাম ফারহান শেখ। অয়নন্দিতা বুঝে সবটা গেছে। সেদিন ফারহানের বলা প্রতিটি কথার অর্থ এখন বুঝতে পারছে অয়নন্দিতা। তার মনে হচ্ছে ফারহান হয়তো জেনে বুঝেই সবটা বলে গেছে তাকে। তার জন্যই বলেছে বরের নাম জিজ্ঞেস করতে। লোকটা কত সাসপেন্স রেখে চলাফেরা করে বলেই নিজের অজান্তে হেসে ওঠে অয়নন্দিতা। কিন্তু সে যে বিবাহিত এটা কি তার মামার ভাই জানে? জেনে শুনে কি তবে একজন বিবাহিত লোকের সঙ্গে তার বিয়ে ঠিক করে দিল? এতিম বলেই কি ভেদাভেদটা করে দিল? পর মুহূর্তেই তার ভাবনায় আসে, না, মা মামি কখনো তো ভেদাভেদ করেনি। হয়তো ভেবেছে আমি এখানেই ভালো থাকবো, হোক না বিবাহিত, ক্ষতি কি? মনে পড়ে বন্দনার কথা। আচ্ছা, বন্দনা কোথায়? সে কি মারা গেছে? ফারহানকে এতটাও খারাপ লাগেনি অয়নন্দিতা। জীবনসঙ্গী হিসেবে সে সব দিক থেকেই পারফেক্ট। তার কথা বলার ভঙ্গিমা ভালো লাগে। সব দিক থেকে ভালো মনের মানুষ বলেই মনে হয়। ভাবছে আল্লাহ পাক কি খেলাটাই না খেলেন।
যে মানুষটার সাথে প্রথম পরিচয় ব্যথার মাধ্যমে, কিছুদিন পর সেই মানুষটাই সারা জীবনের দায়িত্ব নিতে চলেছে। অবাক লাগে আল্লাহ পাকের লীলা খেলা দেখলে। বিয়েতে না করার মতো কোনো কারণ নেই অয়নন্দিতার, কোনো পিছু টানও নেই। যেখানে পিছু টান নেই সেখানে চলতেও বাধা নেই। ফারহানের সঙ্গে কথা বলতে ইচ্ছা করতেছে অয়নন্দিতার, কিন্তু ফোন নাম্বার নেই। মামা কিংবা হাসানের কাছে চাইলেই নাম্বার পাওয়া যায়, কিন্তু সে চাইবে না। চট করেই মাথায় বুদ্ধি আসে ফেসবুক। আইডি তো অবশ্যই আছে, একটু খুঁজলেই পাওয়া যাবে। অয়নন্দিতার বেশি কষ্ট করতে হয়নি। শরীফের আইডিতে গিয়েই ফারহানের আইডি খুঁজে পেয়ে যায়। প্রোফাইল পিকচারে থাকা ছবিটা মাশাআল্লাহ ফারহানকে কালোতে বেশ মানায়। টাইমলাইন পাবলিক করা, টাইমলাইন করে রীতিমতো অবাক হয় অয়নন্দিতা। সোশ্যাল সাইটে ফারহানের বেশ ভালো পরিচিতি আছে। ফারহান আর্টিকেল লেখে কয়েকদিন পরপর, সেই আর্টিকেলে বেশ ভালো রেসপন্স। টাইমলাইন স্ক্রল করতে গিয়ে একটা আর্টিকেল চোখে আটকে যায় অয়নন্দিতার। স্বার্থপরতা। ছেলেটা মেয়েটাকে নিখাত ভালোবেসেছিল। তার ভালোবাসাকে পরিমাপ করার মতো কোনো যন্ত্র হয়তো এই দুনিয়ায় নেই। নিজের সব কিছু উজাড় করে দিয়ে তার ভালোবাসার জানান দিয়েছিল, কিন্তু একদিন সব বন্ধন ছিন্ন করে মেয়েটা উড়াল দিল। এতটাই দূরে চলে গেল যে ছেলেটা মেয়েটাকে আর খোঁজ পেল না। তারপর থেকে ছেলেটা সৃষ্টিকর্তার কাছে মুক্তি চাইতো। মুক্তির নেশায় পাগলাটে ছেলেটা নিজেকে শেষ করার সম্পূর্ণ ব্যবস্থাও করে ফেলল, কিন্তু মুক্তি নেওয়া আর হয়নি। অবশেষে সৃষ্টিকর্তা নিজেই তাকে মুক্তি দিয়ে দিলেন। ছেলেটা আজও তার সেই নিখাত ভালোবাসা নিয়ে বেঁচে আছে। মিথ্যা আশায় বুক বেঁধেছে। পরে কখন যে চোখ জোড়াবে খানিকটা পানি পড়ে যায় তা অয়নন্দিতা নিজেও জানে না। মনের অজান্তে আর্টিকেলে একটা রিয়েক্ট দেয়। তার ঠিক 5 মিনিট পরেই অয়নন্দিতার মেসেজ রিকোয়েস্ট থেকে নোটিফিকেশন আসে। অয়নন্দিতা এবার আর অবাক হয়নি। মেসেজ রিকোয়েস্ট চেক করে দেখে ফারহানের আইডি থেকে মেসেজ এসেছে। মেসেজটা দেখে অয়নন্দিতা মুচকি হেসে দেয়। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।